আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, নেট দুনিয়াতে চলছে এবং বাংলাদেশের রাজনীতিতেও এর একটি প্রভাব আমরা লক্ষ্য করছি বিভিন্ন সূত্র। তো সেনাপ্রধানের এই ফোনালাপ বিষয়ে আজকে আলোচনা করার জন্য এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই সবকিছু মিলিয়ে আলোচনায় করতে আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর তাজ হাশমি টরন্টো থেকে। তিনি রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, তিনি শিক্ষক, তিনি লেখালেখি করেন এবং বহু বছর ধরে তিনি সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এবং আমাদের অপর অতিথি আপনাদের অতি পরিচিত মুখ মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন, যিনি ইতিমধ্যে সর্বমহলে ব্যাপক আলোচিত তার বক্তব্যের জন্য, তার রাজনৈতিক বিশ্লেষণের জন্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সঙ্গে আলোচনায়। প্রথমেই ডক্টর হাশমি, আপনার কাছে জানতে চাই যে এই যে সেনা প্রধানের যে ফোনালাপটি আপনি শুনেছেন আমার এই ফোনালাপটির আপনি কিভাবে দেখেন, আপনার বিশ্লেষণ কি, আপনার পর্যবেক্ষণ কি? সর্বপ্রথমে আমি খুব অবাক হয়েছি যে একজন দেশের সার্ভিং আর্মি চিফ শেখ হাসিনা প্রাইম মিনিস্টারের ডিফেন্স অ্যাডভাইজার সম্পর্কে এরকম খোলাখুলি কথা বলছেন, এবং যে অভিযোগটা তো গুরুতর, যে যত রকম গুম এবং হত্যা হচ্ছে তার হোতা হচ্ছেন শেখ হাসিনার ডিফেন্স অ্যাডভাইজার জেনারেল তারেক সিদ্দিকী, রিটায়ার্ড জেনারেল তারেক সিদ্দিকী। এটা তো একটা অ্যাটম বোমার মতো, মানে এটা আমি তো পরের দিনই ভেবেছিলাম জেনারেল আজিজকে হয়তো গ্রেফতার করা হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তিনজনের খুবই উদ্বিগ্ন হওয়ার ব্যাপার। একটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বরে হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, 3 নম্বর হচ্ছে জেনারেল আজিজ আহমেদ। কিন্তু তিনজনই তাদের স্ব পদে বহাল, এমন দেখে মনে হয় যে অ্যাজ ইফ কিছুই হয়নি, কোনো ঘটনাই ঘটেনি। এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশে, এমনকি তৃতীয় বিশ্বের মতো ভারতবর্ষ বা শ্রীলঙ্কার মতো দেশে যদি হতো, তাহলে সরকার পড়ে যেত, রিজাইন করতো, অথবা যেন তার সিদ্দিকীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, অথবা যেন আজিজ আহমেদের বিরুদ্ধে বলা হতো যে আপনি মিথ্যাচার করেছেন। এখন সবচেয়ে অবাক বিস্ময়ের ব্যাপার যে কারোরই কিছু ঘটছে না, হচ্ছে না, এটা কি করে সম্ভব? যদি আজিজ আহমেদ সত্য কথা বলছেন নাকি তারেক সিদ্দিকী সত্য কথা বলছেন, দুজন তো সত্য কথা বলতে পারেন না। আমরা দেখছি যে প্রায় 5 দিন হয়ে গেলেও এ পর্যন্ত আইএসপিআর কোনো বক্তব্য দেয়নি এ বিষয়ে, বা যেটি তাদের দায়িত্ব সচরাচর। সেনাপ্রধানের এই যে ভয়েস নিয়ে তারা কোনো মন্তব্য করেনি, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো মন্তব্য আসেনি। তো কেন এটি হচ্ছে মনে করেন আপনি? না, প্রথমত সরকার তো অবৈধ, সরকারের কোনো জনসংযোগ, গণের সমর্থন নেই, সুতরাং কোনো ম্যান্ডেট নেই, জবাবদিহিতা নেই। এটা একটা উড়ে এসে জুড়ে বসা সরকার। অনেকে মনে করছেন 2018 সালের 30শে ডিসেম্বরে সরকার ক্ষমতা এসছে। আসলে এরা কিন্তু ক্ষমতা এসছে 2007 সালের 11ই জানুয়ারির যে তৎপরতা, যেটাকে 111 বলা হয়, সেখানে এদের সূত্রপাত। এবং পরে জেকে বসেছে 2008 সালের ডিসেম্বর মাসে ইলেকশন। হাসিনা কার্যত 2008 সালের ডিসেম্বর থেকে লাগাতার ভাবে ক্ষমতায় বসে আছে অবৈধভাবে। এবং এখন ঘটনাটা ঘটছে কি, বাংলাদেশে তার ফ্যামিলি মেম্বার, ছোট বোন, তার ছেলে, ভাগিনা, ভাতিজা, এরা লুটপাট করছে অবাধে। এবং যেটা ডেভিড বার্গম্যান এক লেখায় সুন্দর করে বলেছেন যে আওয়ামী লীগের ভিতরে আসলে কোনো রাজনীতি নেই, এখানে হচ্ছে একটা উত্তরাধিকারের যে দ্বন্দ্ব, বা কে কতটা বখরা পাবে, কে কতটা ভাগ পাবে, এটা সেই বাদশাহ শাহজাহানের 4 ছেলের ভিতরে যেরকম একটা দ্বন্দ্ব ছিল, এখানে দেখতে পাচ্ছি দ্বন্দ্বের জায়গায় এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যে তুমি এখান থেকে কমিশন নাও, তুমি এতটা নাও, আমি এতটা নেব। এখন শেখ রেহানা কতটা নেবে, তার ছেলে কত নেবে, শেখ হেলালের
ছেলেরা কতটা পাবে, বা তাপস কতটা পাবে, পুতুল কতটা পাবে, এই ধরনের একটা ব্যাপার ঘটছে। ব্যাপার যেটা ঘটছে, যে সবচেয়ে মারাত্মক ব্যাপার, যে বাংলাদেশে যে বিমান কেনা হচ্ছে, বিমান ক্রয়, তারপরে এই যে পদ্মা সেতু, তারপরে মেট্রো রেলের যে প্রজেক্ট, এখান থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ খুবই রিলায়েবল ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে শেখ রেহানা এখানে ডাইরেক্ট ইনভলভ। শেখ রেহানা এখান থেকে কমিশন নিচ্ছে, আর ছেলে মেয়েরা নিচ্ছে। এখন এদিক দিয়ে লুটপাট করছে আত্মীয় স্বজন এবং আওয়ামী লীগের লোকজন, আর গুম হত্যার পেছনে রয়েছে আর্মি এবং পুলিশ এবং র্যাব, আর লুটপাট কিন্তু সবাই করছে। আর শেখ হাসিনার যে রক্ষণাবেক্ষণ, তাকে যে প্রোটেকশন দিয়ে যাচ্ছে, যেটা আমি একেবারে হর্সেস মাউথ থেকে খবর পেয়েছি, জানি যে গণভবনের ভেতরে ইন্ডিয়ান ত্রিপুরা রিজিয়নের, ওটাকে ত্রিপুরা রাইফেলস বলে নাকি ত্রিপুরা কোন রেজিমেন্ট আছে আমি ঠিক জানি না, তবে এরা ত্রিপুরা অঞ্চলের বাংলাভাষী কমান্ডোস, ভারতীয় কমান্ডো, ওদের কমপক্ষে 2 থেকে 3টা প্লাটুন, কমপক্ষে 2টো প্লাটুন, আমাকে বল 2টো প্লাটুন মানে ধরেন 60-62 জন সোলজার একেবারে গণভবনের ভেতরে দিবারাত্রি তারা পাহারা দিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনার পুরো ঘর, তার ঘরের সবকিছু, তার গাড়ি বহর সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভারতীয় কমান্ডোরা নিয়েছিল। সুতরাং জি, আপনি যে প্রসঙ্গটির অবতারণা করলেন শুরুতেই, যে গুম খুনের যে বিষয়টি সে অডিওতে আছে, সেনাপ্রধানের তার কোর্সমেট কর্নেল অবসরপ্রাপ্ত শহীদের যে আলোচনা, আমরা একটু আসতে চাই সেই আলোচনার জায়গাটি। আর কিছু কিছু জিনিস আছে এগুলো খুব স্ট্রং, যেগুলো হলো যে আমাদের এই ক্লোজ গুলো দেয়, যেমন হলো যে তার জিয়া হলো যত কুকৃতি হলো, এখন জিয়া আর সোয়াইব এই দুইজন হলো তার যত কুকৃতি তাদেরকে দিয়ে করায়। জিনিসটা বুঝছো, আমি এতটুকু বলবো, আর কিছু বলবো না। জিয়াকে দিয়ে তো আগের থেকেই করছে, এখনো করায় দোস্ত, এখনো করায়। এবং সেই কমের থেকে শুরু করে এগুলা আসলে আমাকে কিন্তু আবেদিন অনেকবার বলছে যে স্যার এগুলো জিয়া করে, জিয়া করে। আমি জিয়াকে চেঞ্জ করার জন্য পর্যন্ত প্রপোজাল নিয়ে গিয়েছিলাম একদম উপরে, হয় নাই, বুঝছো, চেঞ্জ করে। এখন দোস্ত চাইলেই সবকিছু পাওয়া যায় না। এনটিএমসিটা কি, এনটিএমসি না কি জানি, এটা কি? ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, ওইটা হলো যতজনের এই যে তোদের মানে যত হলো যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর যত ইন্টারসেপশন আছে সরকারের কিছু, তারা প্রপাগেশন করে না করে এগুলাকে মনিটরিং করে, এগুলা ব্লক করে, এগুলা যা কিছু এগুলো সব করে এনটিএমসি। এই অর্গানাইজেশনটা কার আন্ডারে? এটা হলো হোম মিনিস্টারের আন্ডারে। কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে বলে এখন হলো যে এটা হলো একদম ডাইরেক্টলি হইল সিটি কন্ট্রোল করে, একদম তো মেজর দেলোয়ার জিটি, জেনারেল তারিক সিদ্দিক, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম বাংলাদেশ সেনাবাহিনীতে। 12 বছর ধরে তিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, এবং সেনাপ্রধান তার কোর্সমেট কর্নেল শহীদের সঙ্গে আলোচনায় যেভাবে তাকে অভিযুক্ত করেছেন। আপনি তো অনেক খবর রাখেন মেজর দেলোয়ার, আপনার কি মনে হয় এই যে সেনাপ্রধানের যে অভিযোগগুলো, যে আলোচনা, এটা আপনার বিশ্লেষণ কি? জি, প্রথমেই ধন্যবাদ কনক ভাই। আপনারই একটা অনুষ্ঠানে, এর আগে আপনারই একটা অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম, কমসে কম আমার 2টা লাইভে বলেছি, যে বাংলাদেশে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর এবং বাংলাদেশের যে ক্ষতি করেছে সবচেয়ে বড় ক্রিমিনাল উপরের 2-1টা সিরিয়ালে, তার মাঝখানে কিন্তু জেনারেল তারেক সিদ্দিকী একটা, আর একটা হচ্ছে জিয়া। কিন্তু তখন আমি বলেছি, দাবি করেছি তাদের দুইজনের এই কুকৃতির কথা, কিন্তু কোনো এভিডেন্স ছিল না। কিন্তু আপনার এবং কর্নেল শহীদের সুবাদে সেই এভিডেন্সটা কিন্তু বাজারে হাজির হয়ে গেল, যে আমার কথা সত্যতা। এবং সবাই মনে করতো, যে অনেকে হয়তো ভাবতো যে আমি এইসব খবর কোত্থেকে জানি আর ভুলি যে এগুলা হয়তো বা বেহুদা ক্লেম করি। কিন্তু আপনার এই কথার রেকর্ডিং শুনে প্রমাণিত হয় একটা সেনা প্রধানের মুখে থেকে যখন বেরিয়েছে যে আমার তথ্যগুলো কত সত্যি। আর আপনি বলেছেন যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কিছু হচ্ছে না। কে বললো কিছু হচ্ছে না? পায়ের মাটি সরে গেছে নিচে থেকে, পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, গদি নড়ে গেছে। গত বৃহস্পতিবারে এই অবৈধ প্রধানমন্ত্রী সন্ধ্যা 8:30 থেকে রাত 1টা পর্যন্ত মিটিং চলেছে। সেই মিটিং এ কারা ছিল?
স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু সেই মিটিং এ ইনভাইট করা হয় নাই। সেই মিটিং এ ছিল র্যাবের ডিজি, সেই মিটিং এ ছিল আপনার পুলিশের আইজিপি এবং ওবায়দুল কাদের ছিল, এরা ছিল। এবং সেনাবাহিনীর সদস্যদেরকে বাইরে বসিয়ে রাখা হয় তখন, যারা একটা আলাদা মিটিং করে। তাদের প্রথম পর্বের মিটিং শেষ হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর জেনারেলদেরকে তারপরে ভিতরে নেওয়া হয়। এখানে কি ইনস্ট্রাকশন ছিল যে যেহেতু তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যেহেতু তারা জানে যে সেনা প্রধানের মুখের থেকে এইসব তথ্য ফাঁস হওয়ার পরে তাদের কুকীর্তি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়ে গেল যে তারেক সিদ্দিকী এবং জিয়া কিন্তু তাদের মাদার অফ কি বলে এটাকে ধর্ষক, যে শেখ হাসিনা স্বয়ং, যে ওনারা এগুলোর সাথে জড়িত সবাই। কোনো কিছু কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছাড়া হয় না, এবং শেখ হাসিনার সাথে কনসাল্ট করেই কিন্তু এইসব সমস্ত জিনিস ইমপ্লিমেন্টেশন হয়। সুতরাং তাদের সেনা প্রধানকে কনফ্রন্টেশন করার চেয়ে আগে তাদের নিজের পায়ের মাটি সরে গেছে। আমি যতটুকু শুনেছি নির্ভরযোগ্য সূত্রে, সেনা প্রধানকে কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ ছেড়ে কোনো অ্যাম্বাসেডর হয়ে চলে যেতে, কিন্তু সেটাতে উনি রাজি হন নাই। আর ওনাকে কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বা তারেক সিদ্দিকীর সরানোটাও কিন্তু এত সহজ নয়। কিন্তু সে যতই মানে দেখলে মনে হয় যতই বোকা বা কথাবার্তা জানে না, সে কিন্তু মনে রাখতে হবে একটা সন্ত্রাসী পরিবার থেকে আসছে। সে কিন্তু ভালো করেই জানে যে কিভাবে মাস্তানির উপর গুন্ডামি করে তার ভাইকে বসিয়ে, তার ভাইয়ের আগে অফিস ছিল কিন্তু গুলশান এলাকা, এই এলাকার মাঝখানে, সেটা সরিয়ে কিন্তু এখন ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসছে নিরাপদ করার জন্য। তার ভাই কিন্তু দেশে এবং বিদেশের সমস্ত কিছু যোগ সাজস করে কিন্তু তারা কাজ করছে। সে কিন্তু নিজের জায়গাটা পোক্ত করে রেখেছে, যদিও উনার সেনা সমর্থন নাই, বিকজ উনি রয়ের নির্দেশে কাজ করছিলেন। উনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য, বাংলাদেশের জন্য কাজ করছিলেন না। তাই ওনার অবস্থান, নিজের অবস্থানটাও কিন্তু দুর্বল। কিন্তু হাসিনা এবং তারেক সিদ্দিকী তাদের নিজের অবস্থানটা এত দুর্বল হয়ে পড়েছে যে সেনা প্রধানকেও কেবল সম্মুখীন হওয়ার তাদের সেই ক্ষমতা নাই। আপনি দেখেন সেখানে এই মিটিং এর মাঝখানে প্রথমে তারা পুলিশকে নির্দেশ দিয়েছে, ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে, মানুষ, বিভিন্ন ধরনের মানুষ নেমে গেছে, ইসলামিক দলগুলো আস্তে আস্তে রাস্তায় নামতে শুরু করেছে। যদিও আমি সবাইকে বলেছি আপনারা দল মত নির্বিশেষে সবাই একসাথে নামবেন, ছোট ছোট দল হয়ে নামবেন না। ছোট ছোট দল হয়ে নামলে আপনাদেরকে বিতাড়িত করা কিন্তু সরকারের জন্য এবং অবৈধ সরকারের জন্য সহজ হবে। তাই আপনারা দেশ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর শেষ সুযোগ, এরপরে কিন্তু আর সুযোগ আসবে না। সবাই একত্রে নামেন, শক্ত হয়ে নামেন। এটা সরকারের পতনের, তারা বুঝে গেছে সরকারের পতনের সময় চলে আসছে, তারা কিন্তু শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করবে। এবং আরো কি হয়েছে এটা মনে করছেন কিছু হচ্ছে না, 20 জন এমপি কে 6 জন করে অতিরিক্ত বডিগার্ড দেওয়া হয়েছে। এটা কিসের লক্ষণ? 20 জন এমপি কে ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান থেকে শুরু করে আরো যত ক্রিমিনাল টাইপের এমপি আছে, যারা সরকার বাঁচানোর ক্ষমতা আছে, এরা এত ভীত সন্ত্রস্ত এখন যে এদের উপর জনগণের আক্রমণ হতে যাচ্ছে খুব শিগগিরই। এই জন্য প্রতিটা 20 জন কি বলে সিলেক্টেড এমপিদেরকে কিন্তু 6 জন করে বডিগার্ড দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের বাকি এমপিদের কি হবে? এই যে তা তো কত নায়ক নায়িকা আছে, কত সিনেমার নায়ক নায়িকা এমপি যারা আগে রাস্তাঘাটে গান গাইতো, মমতাজ, এদের কি হয়? তার মানে হাসিনা আপনাদেরকে কোনো হিসাবই করেন, আপনাদেরকে মাঠে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে যে মার খাবেন আপনারা। 20 জন এমপি সহকারে ওনারা যেন পালাইতে পারে দেশ ছেড়ে। আর ইতিমধ্যে ইমাম সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের নাম শোনা যাচ্ছে যারা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। এই জাতীয় কোনো তথ্য কি আছে আপনার কাছে? জি, এটা তো ওপেন সিক্রেট। আপনাকে বুঝতে হবে যে তারা ইতিমধ্যে দেশ ছেড়েছে এবং আরো ছাড়ছে। যারা অন্যান্য পর্যায়ে যারা আছে, যারা আমাদের টকশো বা কি বলে এটাকে সমাজের পত্রিকায় আসে না, মিড লেভেলের কিন্তু বহু নেতা নেত্রী দেশ ছেড়ে ইতিমধ্যে চলে গেছে। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু জোর করে রাখছে কে জানেন? শেখ হাসিনা কিন্তু এর মধ্যে পালিয়ে যেত। শেখ হাসিনাকে আমি আগের অনুষ্ঠানে বলেছি, শেখ হাসিনা বলে ছেড়ে দেবা কেঁদে বাঁচি, এই অবস্থা শেখ হাসিনার। শেখ হাসিনা যেতে চাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে যেতে দিচ্ছে না এই বেনজিররা, কারণ শেখ হাসিনা চলে গেলে তো জনগণ এদেরকে মেরে ফেলবে। এই জন্য তাদের স্বার্থে শেখ হাসিনাকে জোর করে বসিয়ে রেখেছে, কারণ জানে ভয়ঙ্কর অবস্থা তাদের দলের। এবং জনগণকে এই সুযোগে, আপনার অনুষ্ঠানের সুযোগে জনগণকে বলতে চাই, ভীত সন্ত্রস্ত হবেন না, মরতে তো একদিন হবেই। কিন্তু এখন যদি ভয় ঘরে চলে যান, প্রতি ঘরে ঘরে মরবেন আপনারা, ঘরে ঘরে ধর্ষিত হবেন, ঘরে ঘরে মরবেন। মেজর দেলোয়ার, এই যে সেনা প্রধানের এই জাতীয় মন্তব্যের পরে বা এই জাতীয় কথোপকথন যেটি তিনি কর্নেল শহীদের সঙ্গে করেছেন, তারপরে এটি প্রকাশ পাওয়ার পরে আইএসপিআর কোনো বিবৃতি এখন পর্যন্ত দেয় নাই। এবং দেশপ্রেমিক সেনাবাহিনী, অর্থাৎ আমরা কিন্তু সেনাবাহিনীর ভেতরের একটি চিত্র পেয়েছি যে কিভাবে কি হচ্ছে, কিভাবে একজন ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টার নামে কিভাবে
কি করছে সেনাবাহিনীকে দিয়ে, কিন্তু এটি তো প্রতিবাদ হওয়ার একটি সুযোগ ছিল নাকি? জি, আমি এখানে একটা কথা বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন, 2-4টা কুলাঙ্গার কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারে না। আর যখন আমরা বলছি জিয়া কিন্তু বেসিক্যালি সেনাবাহিনীর কোনো প্রতিনিধিত্ব করে না, সে করে ক্রিমিনালদের প্রতিনিধিত্ব, সে করে হি সার্ভস। ও কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে না, সে সশস্ত্র বাহিনীকে সার্ভিস দিচ্ছে না, সে কিন্তু তার ব্যক্তিগত সার্ভিস দিচ্ছে একটা অবৈধ প্রধানমন্ত্রীকে এবং তাদের কিলিং মিশন। আপনি খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কান গার্ডিয়ানে একটা খবর প্রকাশিত হয়েছে যে তারেক সিদ্দিকীর অকুকীর্তি সম্পর্কে, তার মাঝখানে তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা নিজে জড়িত, যে 2009-এ 100 জন ক্রিমিনাল, বাংলাদেশ থেকে আওয়ামী ক্রিমিনাল সিলেক্ট করে তারা কিন্তু ভারতে পাঠিয়েছে, এবং ভারতের কিন্তু তাদেরকে ভয়ঙ্কর রকম প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে যত খুন খারাপি গুম এইসব করার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে বিভিন্ন সেলে, গুলশানের বনানী বিভিন্ন সেলে গোপন জায়গায় তাদেরকে রেখে, তাদেরকে দিনের বেলা বেরোনো নিষেধ, তারা কখনো কোনো কাজে বেরোলে কালো কাচের হেলমেট পরে বের হয়, এবং এরা কিন্তু সমস্ত ধরনের কিডন্যাপ করা, গুম করা, তারপরে নিয়ে ভয়ঙ্কর রকম কি বলে এটাকে শাস্তি দিয়ে অত্যাচার করে মারা, এই ধরনের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে। এবং এখনো পর্যন্ত যখন উই আর টকিং, যখন কথা বলছি, এখনো পর্যন্ত তারা কিন্তু এই কাজে নিয়োজিত। এটা কিন্তু স্বয়ং শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী করেছে, এবং এটা আমাদের মুখের কথা না, এটা কিন্তু বাইরের দেশের পত্রিকায় এটার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বেরিয়ে আসছে, এবং আমরা তো এটা আগে জানতাম, কিন্তু অফিসিয়াল এটা পাবলিশ হয়েছে। এইটা আইএসপিআর এর কথা বলেন আপনি, আইএসপিআর কিন্তু সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে, সেই বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে অবৈধভাবে সার্ভিস দিতে। আইএসপিআর একসময় যা আইএসপিআর মুখ থেকে বেরোতো, এটা কিন্তু অথেন্টিকেটেড একটা ইনফরমেশন থাকতো, এবং সবাই কিন্তু কান পেতে বসে থাকতো আইএসপিআর এর বিবৃতি কখন আসবে। কিন্তু গত দেখেন মেজর সিনহার হত্যাটা, যেটাই সেনা প্রধানের দুর্বলভাবে হ্যান্ডলিং এর কারণে, হস্তক্ষেপের কারণে ধামাচাপা পড়ে গেল, এবং কিভাবে ওসি প্রদীপ এখন জামাই আদর এসে বিছানায় শুয়ে টিভি চ্যানেল রিমোট নিয়ে মোবাইল ফোনে হাসতে হাসতে গল্প করে করে সময় কাটাচ্ছে, তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে ইতিমধ্যে। সেনাবাহিনী রাও কিন্তু চুপ হয়ে গেছে, অবসরপ্রাপ্ত অফিসারদের সেই বাহিনী কেউ কিন্তু এখন আর কথা বলছে না এটা নিয়ে, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে। কিন্তু রাওয়ার বিষয়টা কি আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন, রাওয়া চুপ হয়ে গেল কেন? রাওয়ার তো আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি ওখানেই আসছি, ওখানে আসছি, মাঝে একটু ইন্ট্রোডাকশন দিতে হয়। সো আইএসপিআর তখন কি বললো? আইএসপিআর বললো কি, পুলিশের আইএসপিআর, সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস এর আইএসপিআর না হয়ে পুলিশের বেনজিরের আইএসপিআর হয়ে গেল, হয়ে বললো কি এটাই শেষ হত্যা, আর কোনো হত্যা হবে না। আপনি এটা বলার কে? আইএসপিআর বলার কে? যখন সে এই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেললো, এরকম একটা উন্মুক্ত সেনা প্রধানের মুখের থেকে এরকম একটা কথা বা স্বীকারোক্তি, যেটাকে আপনি কোর্ট অফ লকে এভিডেন্স হিসেবে ইউজ করতে পারেন, আপনি এটা হি ইজ এ উইটনেস, হি ইজ এ কি পারসন, রিমেম্বার, সে কিন্তু একটা সেনা প্রধান, সে কিন্তু যদু মধু কদু না, সে কিন্তু টম ডিক এন্ড হ্যারি না, সে কিন্তু একটা সেনা প্রধান। তার মুখের থেকে এরকম একটা কথা বেরিয়েছে মানে তারেক সিদ্দিকীকে এবং ব্রিগেডিয়ার জেনারেল জিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দিস ইজ ইনাফ। এবং আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর অফিসাররা, আপনিও অনেক কিছু জানেন, খবর পান, আমরা তো ফার্স্ট টাইম খবর পাই। আমরা কিন্তু এখন এই যে একটু আগে ছবি দেখছিলাম, আমার বিরুদ্ধে জিডি করছে, মিথ্যা জিনিস, এই কিছু পাগল ছাগল যাদেরকে আমি জীবনে চিনিও না, চেহারাও দেখিনি কোথাও, আমার ভিডিওর সাথে করে বসে হাজার হাজার মানুষ আমার ভিডিও এডিট করছে। সেই জন্য বলছি, আইএসপিআর সম্পর্কে বলছি, আইএসপিআর বলবে কি? সে কি কোনো বিবৃতি দেওয়ার সে মুখ আছে? সে কি বলবে এখানে? এটা তো অন্য কারো পুরা ধুরা কথা বলে। এই বিষয়টি তবে আইএসপিআর এর নিরাপত্তা বা সরকারের নিরাপত্তা প্রমাণ করলো যে জেনারেল শহীদের সঙ্গে সেনা প্রধানের যে কথোপকথন, সেটি শতভাগ সত্য। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। ডক্টর হাশমি, আপনি কি মনে করেন জেনারেল সাহেব যে বিশ্লেষণটি করলেন? না, আমি এখানে দুটো বক্তব্য আমার। নাম্বার ওয়ান হচ্ছে, আমি ওই মেজর দেলোয়ারের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি যে শেখ হাসিনা হয়তো বেরিয়ে যেতে চাচ্ছেন ক্ষমতা ছেড়ে। এটা কতটা সত্য, মানে মানুষের যে গ্রিড, লোভের তো শেষ নেই। তার আত্মীয় স্বজন, তার তো এক ধরনের সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে শেখ হাসিনা জড়িত, ইচ্ছা করলেই কালকে ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এখানে নয়া দিল্লি কি চায়, দিল্লির উদ্দেশ্য এবং ওয়াশিংটনের উদ্দেশ্য মনে হচ্ছে এখন একটা সিনক্রোনাইজড হচ্ছে। দুজনই চাচ্ছে বাংলাদেশকে চীন থেকে দূরে সরিয়ে আনতে।
আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাংলাদেশের যে এখন যেভাবে রাষ্ট্র চলে তাতে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। তো প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার কাজ কি, বা ওনার যে হস্তক্ষেপ, এটা আপনি কিভাবে দেখেন? না, যেটা তো জেনারেল আজিজ স্পষ্ট করে বলেছেন যে হি বিহেভস অ্যাজ ইফ হি ইজ দ্য ডিফেন্স মিনিস্টার। তিনি সব চিফদের ডাকেন, আমরা সবাই যাই। এটা নিশ্চয়ই আজিজের একটা অহং তো আছে। উনি আর্মির চিফ, সবচেয়ে পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট বাংলাদেশের ল এনফোর্সার এবং ডিফেন্সের, আর্মি জেনারেল। আর কোনো সে নাই, একজন রিটায়ার্ড জেনারেল, সে আবার হোম মিনিস্ট্রির সঙ্গেও কাজ করে। সে পুলিশের লোক না ডিফেন্সের লোক না প্রাইম মিনিস্টারের অফিসে কাজ করে। আর কোনো ক্লিয়ার কাট কোনো ডেজিগনেশন, মানে অফিসিয়াল কোনো ডেজিগনেশন বলা যায় সিকিউরিটি অ্যাডভাইজার বা ডিফেন্স অ্যাডভাইজার। ইজ হি এ ডিফেন্স অ্যাডভাইজার, ডিফেন্স মিনিস্টার? নো। উনি কি পুলিশ হোম ডিপার্টমেন্টের? নো। বাট উনি সবারই উপরে, মানে দেখা যাচ্ছে একটা সুপ্রিম বডি যেখানে জেনারেল, এয়ারফোর্সের চিফ, নেভির চিফ তার কথা মতো চলছে, পুলিশের চিফ তার কথা মতো চলছে। এবং তাদেরকে চ্যালেঞ্জ করে যে কথাটা জেনারেল আজিজ বলেছেন, যেটা ঠিকই বলেছেন যে ভেতরে হয়তো পায়ের নিচে মাটি নেই, কিন্তু আমি যেটা বললাম যে কিছু ঘটছে না, মানে আমরা এখনো দেখতে পাচ্ছি না। হয়তো কালকে একটা কিছু ঘটে যাবে, আজকে একটা কিছু ঘটতে পারে, কিন্তু এখনো অদ্যাবধি ঘটেনি। সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আইনের মাধ্যমে হয় জেনারেল তারেক সিদ্দিকীকে গ্রেপ্তার করা উচিত ছিল, অথবা জেনারেল আজিজকে টার্মিনেট করে তাকে অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দেওয়া। মানে কি একটা কম্প্রোমাইজ। তার মানে তারা আর্মিকে নাড়াতে চাচ্ছে না। এবং বিশ্বস্ত সূত্রের যে সূত্রগুলো আমাদেরকে খবর দিচ্ছে যে ঝিনাইদহ ভার্সেস ফৌজদারহাট, জেনারেলরা যেখানে আগে কলেজে পড়তেন, ওদের একটা দুটো গ্রুপ আছে। একটাকে বলা হচ্ছে ড্রাগন গ্রুপ, আরেকটা হচ্ছে জয় বাংলা গ্রুপ। মানে জয় বাংলা গ্রুপকে ধরে নেওয়া হয় ভারতপন্থী, আর ড্রাগন হচ্ছে চায়না। এখন ব্যাপারটা যে প্রদীপের মতো একটা সাধারণ একজন পুলিশের দারোগা, তাকে যদি যেভাবে দেলোয়ার যেটা বললেন, এবং সবাই আমরা জানি তাকে একটা সুন্দর জায়গায় উনি ঘুমাচ্ছেন বিছানায়, এবং সে ছবি দেখলাম, সেলফোন, টেলিফোন সবকিছু, টেলিভিশন সবকিছুই আছে। এটাতে কি মনে হচ্ছে যে ভারত এর সঙ্গে তার যে ভারতীয় দূতাবাসের সঙ্গে সংযোগ ছিল? এখন তো মনে হচ্ছে যে এটা গুজব না, এটা সত্য ব্যাপার। এবং যেটা মেজর দেলোয়ার বললেন যে যেটা উনি বলেছিলেন, লোকে মনে করতো যে গুজব, যে ব্রিগেডিয়ার জিয়া অথবা জুবায়ের এরাই সমস্ত হত্যার গুমের পেছনে, যেটা আজিজ স্পষ্ট হর্সেস মাউথ থেকে আমরা জেনে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে কোন দিকে যাবে। যদি আইনের শাসন হতো তাহলে হয় আজিজ নইলে আপনার সিদ্দিকী গ্রেপ্তার করার কথা ছিল, এবং চাকরি থাকার তো প্রশ্নই ওঠে না। এবং যেটা আমি সর্বাগ্রেই বলেছি, একটা গণতান্ত্রিক সভ্য দেশ হলে প্রধানমন্ত্রীর জবাবদিহি করতে করতে তারা গলদঘর্ম হয়ে যেত। কোনো কিছুই ঘটছে না। এখানে পুরো খেলাটা খেলছেন ওয়াশিংটন আর নিউ দিল্লি। বেইজিং কি বসে থাকবে? সুতরাং বাংলাদেশ এখন একটা এই ত্রিমুখী শক্তির একটা ভেতরে পড়ে গেছে। এখান থেকে বেরোনো অত সোজা নয়। শেখ হাসিনার জন্য একটা সমস্যা হবে। তার যে লয়াল এমপি, যেটা আমরা শুনতে পাচ্ছি, এক্সট্রা বডিগার্ড দিয়ে তাকে প্রতিরক্ষা করা হচ্ছে এমপিদের, কতদিন? এবং জনরোষ, ঢাকার রাস্তায় মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, শেখ হাসিনার ছবি পুড়িয়ে ফেলছে। শেখ হাসিনার ছবি পুড়িয়ে ফেলা মানে কি? যে তোমাকে আমরা 90 সালে যেটা হয়েছিল, তার জাতীয় পার্টির অফিসের ওই সাইনবোর্ড ভেঙে ফেলে দিল, তার দুদিন পরে এরশাদের পতন ঘটল। এখন অবস্থা তো ওই রকমই, যে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই বহুদিন থেকেই, এবং এই ঘটনা থেকে তা নাড়াবে। তবে এখন কোন দিকে ঘটনা টার্ন নেবে এটা আমরা স্পষ্ট করে বলতে না পারলেও অনুমান করছি যে জিনিসটা শেখ হাসিনার পক্ষে যাবে না। এবং ওয়াশিংটন যদি এখানে বাগড়া দেয়, এই ট্রাম্পের এই ডুবন্ত তৈরি এখন এই স্যালভেজ করবে শেখ হাসিনার সরকারকে, এটা আমি বিশ্বাস করি না। আর পাশাপাশি ডক্টর হাসমি, সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ যদি ফুঁসে ওঠে, ওয়াশিংটন, দিল্লি এইসব কোনো প্রভাবই আসলে কার্যকর হবে না। আমি আসছি আপনার কাছে মেজর দেলোয়ার। আমরা শুধু প্রসঙ্গটা অল্প একটু যেতে চাই, তারপর আমরা যেতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে। এই যে জিটি জেনারেল তারেক,
এই যে সেনা ও নিরাপত্তা উপদেষ্টা এবং ওনার যে ভূমিকা, উনি আসলে কি, মানে এটা কি কি কারণে এরকম একটি পদ রাখা হয়েছে? আপনি তো আরো ভালো বোঝার কথা বিষয়টি। উনি দেখেন, এই পদটা রাখাই হয়েছে